এশিয়া কাপ নিয়ে সবাই বিজি এবং এই এশিয়া কাপের নানান খবরের ভিড়ে এবং স্কোয়াড ঘোষণা করার ভিড়ে অনেকেই এনসিএল টি-20 থেকে একটু মনোযোগ সরিয়ে নিচ্ছেন, কিন্তু না, হতাশ হবেন না। কারণ হোয়াট দ্য পিচে আমরা এই এনসিএল নিয়েও কথা বলছি। এনসিএল এ কোন কোন ব্যাটার আলো কাটতে পারে সেটা নিয়ে আলোচনা করেছিলাম আমরা গত কন্টেন্টে। এই কন্টেন্টে আলোচনা করতে চাচ্ছি যে এই আসন্ন এনসিএল টি-20-তে কোন কোন বোলার আলো কাটতে পারে, কিংবা কোন কোন বোলারের দিকে পার্টিকুলারলি আমাদের সবার নজর রাখাটা উচিত। সেটা কি নতুন কেউ হবেন নাকি পুরনো কেউ আরো নতুন করে আলো ছড়াবেন, সেটা নিয়ে আলোচনা করব আজকে হোয়াট দ্য পিচে। সবার আগে যদি আমি ক্লিয়ার করে নেই যে এই আলোচনাটাতে আমি এশিয়া কাপের যেই 15 সদস্যের দলটা দেওয়া হয়েছে সেই সদস্যের বাইরে, 15 বা 16 সদস্যের দলটা দেওয়া হয়েছে সেই সদস্যদের বাইরের বোলারদেরকে নিয়ে আলোচনা করব। ইনফ্যাক্ট আমি স্ট্যান্ড বাই দল থেকেও হাসান মাহমুদকেও একপাশে সরিয়ে রাখবো এবং মেহেদী মিরাজকে তো অবশ্যই, কারণ তারা যেহেতু স্ট্যান্ড বাই হিসেবে আছেন, এনসিএল এ খেলার সম্ভাবনাটা খানিকটা কম। বা খেললেও একটু সাবধানতার সহিত হয়তো খেলবেন, কারণ যে কোনো মুহূর্তে ডাক পড়তেই পারে। সো সেই সদস্যদের বাইরে যদি কথা বলতে হয়, অনেক অনেক বোলার নিয়ে কথা বলা যায়। এই জন্য আমি একদম কাগজ খাতা কলম সব কিছু নিয়ে বসেছি আজকে। আমি এই ক্যাটাগরিটাকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে লিডিং উইকেট টেকার্স অফ এনসিএল টি-20 2024, অর্থাৎ গত বছর কারা কারা লিডিং উইকেট টেকার ছিল সেটাতে যদি একটু চোখ বুলিয়ে নেই। সবার উপরে আলাউদ্দিন বাবু, তিনি ছিলেন 9 ম্যাচে, তিনি 19টা উইকেট পেয়েছেন রংপুরের হয়ে, এবং রংপুরকে এই এনসিএল টি-20 শিরোপাটা জেতাতে অনেকটা মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি। বাট আলাউদ্দিন বাবুর এইজটা 38-39 ছুঁই ছুঁই। সো তাকে নিয়ে হয়তো জাতীয় দলে কামব্যাক করানোর জন্য খুব একটা তোড়জোড় থাকবে না বা কথা হবে না। সো তাকে একটু আলাদা করে রেখে আমি যদি দ্বিতীয় থেকে পরের ধাপগুলোতে যাই বা পরের লিস্টগুলোতে যাই, সেখানে আহমেদ শরীফের নামটা বলতেই হয়। চট্টগ্রামের হয়ে তিনি খেলেছিলেন, 8 ম্যাচে 17টা উইকেট পেয়েছিলেন তিনি। সো দুর্দান্ত পারফরমেন্স। তার বয়সটা যে খুব বেশি হয়ে গিয়েছে তা নয়, তিনিও কন্টিনিউয়াসলি বা ধারাবাহিকভাবে পারফর্ম করে জাতীয় দলের করাটা নাড়তে পারেন, যদিও তার জন্য একটু ডিফিকাল্ট টাস্ক হবে সেক্ষেত্রে এই রাইটার মিডিয়াম ফাস্ট বোলারের জন্য। এরপরের নামটা একদমই অনুমিত। আমি রাকিবুলের প্রসঙ্গে পরে আসছি। রাকিবুল হাসান 10 ম্যাচে তিনি 15টা উইকেট পেয়েছিলেন। তারপরের নামগুলো খুবই ইন্টারেস্টিং: আলিস আল ইসলাম, আবু হায়দার রনি, মুকিদুল ইসলাম মুগ্ধ, ফাহাদ হোসেন, এবাদত হোসেন, শহীদুল ইসলাম, খালেদ আহমেদ এবং নাইম হাসান। খালেদ পর্যন্ত সবাই 10টা করে উইকেট পেয়েছিলেন, বা 10 বা 10 প্লাস উইকেট পেয়েছিলেন। নাইম হাসান 9টা উইকেট পেয়েছেন। সো এই লিস্টে আমি সেরকম বোলারদেরকে রাখবো যারা কিনা 7টা বা 7টা প্লাস উইকেট পেয়েছেন। তার পাশাপাশি আরেকটা ক্যাটাগরি আমি খুবই রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে বেস্ট স্ট্রাইক রেটটা কাদের, অর্থাৎ কত বল পরপর তারা উইকেটটা পেয়েছিলেন গতবার। আর সেক্ষেত্রে সবার আগে যদি বলতে হয় তাহলে হাসান মুরাদের নাম চলে আসে। ট্রামেন্ডাস একটা স্ট্রাইক রেট, 8.4 তার স্ট্রাইক রেটটা। তারপরে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, তারপর সেখানে তিনি আছেন। সো এই সবার ব্যাপারে কথা বলতে বলতে আমার মনে হলো যে গত বছরের চেয়ে এই বছর আমার কাছে মনে হচ্ছে এইজ লেভেল যারা ক্রিকেটার আছেন তাদের নামগুলো আগে একটু নেওয়াটা বেটার, বিকজ একদম ট্যালেন্ট তারা। বিসিবির বিভিন্ন টুর্নামেন্টে, এইজ লেভেল টুর্নামেন্টে খেলেছেন, আন্ডার 19 হোক কিংবা এইচপি হোক কিংবা এ দল হোক, ইমার্জিং দল হোক, সব জায়গাতেই তারা মোটামুটিভাবে পারফর্ম করেছেন, খেলেছেন বেশ কয়েকটা ম্যাচ। এরকম লিস্টে যদি আমি আসি, সবার আগে আমাকে চিন্তা করতে হবে যে রিসেন্টলি যেই সাউথ আফ্রিকা জিম্বাবুয়েকে নিয়ে একটা ট্রাই নেশন সিরিজ বাংলাদেশ খেলেছে, তার আগে সাউথ আফ্রিকার সাথে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। সবকিছু মিলিয়ে সেই স্কোয়াডগুলোতে বা সেই দলগুলোতে যারা যারা আলো ছড়িয়েছেন, হতে পারে সেটা ওডিআই ফরম্যাট, বাট তারপরেও দেখুন বোলিং আর্টটাই এমন যে আপনি যদি সাদা বলের ক্রিকেটে অ্যাডজাস্টমেন্ট করে ফেলতে পারেন তাহলে আপনার দিনে আপনি ডেডলি, যে কোনো ফরম্যাটে সেটা, মানে স্পেশালি সাদা বলের ফরম্যাটে। সো সেখানে যদি আমি আসি, সবার আগে আসবে আল ফাহাদের নাম। স্পেশালি আমি আল ফাহাদের বোলিংটা খুবই উপভোগ করেছি। ইউটিউবে বিসিবির এই খেলাগুলো দেখানো হচ্ছিল এবং সেখানে দুর্দান্ত বোলিং করতে তাকে দেখেছি আমি। তার যেই পেসটা আছে, লাইন লেন্থ তার দুর্দান্ত, বাউন্সের উপরেও কন্ট্রোলটা আছেন এবং সেটাই যেন প্রস্ফুটিত হয়েছে তার পারফরম্যান্সে। তিনি অবশ্য সিলেট ডিভিশনের হয়ে গতবার এনসিএলটা খেলেছিলেন, এই রাইট মিডিয়াম ফাস্ট বোলার। এনসিএল একটা ম্যাচে খেলেছেন, তিনি একটা উইকেট পেয়েছেন। তারপরে এই যে বলছিলাম যে জিম্বাবুয়ে সাউথ আফ্রিকা ট্যুর, সেখানে তিনি 16 উইকেট পেয়েছেন 7টা ম্যাচে।
ট্রেমেন্ডাস পারফরমেন্স বলতেই হচ্ছে। তারপরে তার সতীর্থ সঞ্জিত মজুমদারের নামটা আমার অবশ্যই নিতে হয়। স্লো লেফট আর্ম অর্থোডক্স স্পিনার তিনি, এবং সাউথ আফ্রিকার বা জিম্বাবুয়ে এই ট্যুরটাতে ৮ উইকেট নিয়েছেন ৬টা ম্যাচে। আরও একবার বলতে হচ্ছে নোটেবল পারফরমেন্স। তার পরপরই চলে আসেন শাহরিয়ার আল আমিন। তিনিও ৩ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন ট্রাই নেশনে, আল ফাহাদের সাথে বেশ ভালো জুটি গড়ে বোলিংটা করেছেন। এর পরপরই যদি আমার নাম নিতে হয়, সেখানে ডেফিনেটলি মোহাম্মদ রিজান হোসেনের নামটা নিতে হবে। দুর্দান্ত বোলিং করেছেন ফাইনালে, সবাই তার সেই ৯৫ রান এবং ৫ উইকেট একই ম্যাচে নেওয়ার সেই কথাটা বারবার বলেন, এবং অল টুগেদার তিনি কিন্তু ১১টা উইকেট নিয়েছেন ১০টা ম্যাচে, এবং ব্যাট হাতেও বেশ হ্যান্ডি। সো তার দিকে নজরটা ডেফিনেটলি থাকবে, এবং তিনি এই এনসিএল এ কোনো না কোনো দলের হয়ে সুযোগ পেতে পারেন, আমার গার্ডস ফিলিংটা বলছে সেখানে। আরেকজন বোলারের কথা বলতে চাই, আরও একজন স্লো লেফট আর্ম অর্থোডক্স স্পিনার সাইমন বশির রাতুল। ইয়েস, রাতুলের পারফরমেন্সটাও দুর্দান্ত ছিল। তিনি ২ ম্যাচ খেলেছিলেন খুলনা ডিভিশনের হয়ে, ইফ আই এম নট রং। সেখানে তিনি ২ ম্যাচ খেলেছেন, ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন ইউথ ওডিআইতে, এবং একজন অ্যাটাকিং ব্যাটিং অলরাউন্ডার, এবং তিনি শ্রীলঙ্কান আন্ডার 19 দলের সাথে হোক কিংবা এই সাউথ আফ্রিকান আন্ডার 19 দলের সাথে হোক দুর্দান্ত বোলিং করেছেন, ব্যাট হাতে বল হাতে। বাট আমি যেহেতু বোলারের লিস্ট করছি, সো বোলিং পারফরমেন্সটাই তার বললাম। সো তিনি একটা ভালো প্যাকেজ হতে পারে এবারও খুলনার জন্য, যদি খুলনা তাকে রিটেইনটা করেন এই এনসিএল এ। তার পরবর্তীতে যেই বোলারের নামটা এসে যায় তিনি হচ্ছেন স্বাধীন ইসলাম। ইয়েস, আরেকজন প্রমিজিং বোলার। প্র্যাকটিস ম্যাচে তিনি সাউথ আফ্রিকান কন্ডিশনে ৬ উইকেট নিয়েছিলেন। সব মিলিয়ে তিনি ১২টা উইকেট নিয়েছেন এই সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে ট্যুরটাতে। সো তিনিও একটা হটকেক হতে পারেন এবার এনসিএল এ। তারপর চলে আসে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের কথা, আরেকজন ইয়াং প্রমিজিং বোলার। ৮ ম্যাচে ৮টা উইকেট নিয়েছেন, স্ট্রাইক রেটটা তার দুর্দান্ত বলতেই হচ্ছে। স্ট্রাইক রেটের যে হিসাবটা আমরা করছিলাম সেখানে তিনি ওপরের দিকেই আছেন। রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার তিনি। ৮ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন এনসিএল এ সেই রংপুরের হয়ে, এবং শেষমেশ সেই এমার্জিং দলে খেলেছিলেন, এবং প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ সেখানে খেলেছিলেন তিনি, মানে বিপিএল না, যে প্রিমিয়ার লিগটা হয় ঘরোয়া ক্রিকেটে সেখানে খেলেছিলেন তিনি। সো দুর্দান্ত পারফরমেন্সটাও তিনি করেছেন সেখানে। তার পরবর্তীতে যে নামটা চলে আসে সেটা হচ্ছে মারুফ মৃধা। মৃধার কথাটা বাংলাদেশে অনেকেই বলে থাকে, যে মারুফ মৃধা ওয়ান অফ দ্য ট্যালেন্টেড বোলার্স এই এইজ লেভেল ক্রিকেটে। ঢাকা মেট্রোর হয়ে তিনি খেলেছিলেন গত এনসিএল এ, ৪ ম্যাচে ৫টা উইকেটে পেয়েছিলেন। লেফট আর্ম মিডিয়াম পেসার তিনি। সো একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে ওই যে শরীফুল কিংবা মুস্তাফিজের পরে বাংলাদেশের লেফট আর্ম স্কোয়াডটা কিন্তু, বোলিং স্কোয়াডটা কিন্তু যথেষ্ট স্ট্রং, এবং তিনি শেষ ইমার্জিং দলের সাথেই খেলেছিলেন সেখানে, এবং ইমার্জিং দলের সাথে বেশ ভালো পারফর্ম করেছেন মোটামুটি। এনসিএল এ যেটা বলছিলাম যে তিনি লেফট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার, ঢাকা মেট্রোর হয়ে খেলেছিলেন, এবং চট্টগ্রাম কিংসের হয়ে তার বিপিএল এ অভিষেকও হয়েছে একটা ম্যাচে, যদিও কোনো উইকেট পাননি। বাট মারুফ মৃধা রাডারে মোটামুটি আছেন এই পাইপলাইনটাতে। তারপরে যদি আমি বলি ডেফিনেটলি ইকবাল হোসেন ইমনের কথা, তার কথাটা মেনশন করতেই হয়। রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার, তিনি এনসিএল খেলেছিলেন ঢাকার হয়ে, ঢাকা ডিভিশনের হয়ে, ৬ ম্যাচে ৫ উইকেটও পেয়েছিলেন। বিপিএলেও খেলেছেন তিনি ফরচুন বরিশালের হয়ে, ২টো উইকেট নিয়েছেন তিনি, একটা ম্যাচে খেলতে পেরেছিলেন। সো প্রমিজিং ডেফিনেটলি, এবং সাউথ আফ্রিকার সেই মাটিতে তিনি ৭ উইকেট নিয়েছেন ৫টা ম্যাচে। সো তার দিকেও এবার নজরটা আমাদের সবার থাকবে। তারপরের নামটা অবশ্যই বর্তমান সাম্প্রতিক সময়ে আমরা অনেকবার শুনেছি, তিনি হচ্ছেন তোফায়েল আহমেদ। ইয়েস, রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার আরেকজন। সিলেট ডিভিশনের হয়ে তিনি খেলেছিলেন সেই এনসিএলটা, ৭ ম্যাচে তিনি ৮টা উইকেট নিয়েছিলেন। বাট তিনি এই মুহূর্তে সাম্প্রতিক সময়ে টপ এন্ড সিরিজে কিন্তু বাংলাদেশ এই দলটার সফর সঙ্গী ছিলেন, সেখানে ৪টা ম্যাচও খেলেছেন, ৪টা উইকেট নিয়েছেন। ইকোনমি রেটটা মোটামুটি বেশ ভালোই, ৮.৩, এবং ইকোনমি রেটটাও 14 স্ট্রাইক রেট। সো সব কিছু মিলিয়ে একটা প্রপার মনে হচ্ছে একটা প্যাকেজ পেতে চলেছে বাংলাদেশ ক্রিকেট টিম বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তোফায়েল নিজেই বলেছেন তিনি জ্যাক ক্যালিসের মতো হতে চান। সো ব্যাটিংটাও বেশ ভালো করতে পারেন তিনি জানেন। সো এরকম একটা অলরাউন্ড প্যাকেজের দিকে অবশ্যই লক্ষ্য থাকবে এবার এনসিএল এ সবার। তারপরের নামটা ওয়াসি সিদ্দিকী, রাজশাহীর হয়ে খেলেছিলেন এই লেগ ব্রেক বোলার। ৪ ম্যাচে ৩টা উইকেট নিয়েছিলেন এনসিএল এ। প্রিমিয়ার লিগে তিনি খেলেছেন দুর্দান্ত, ১২ ম্যাচে ১৯টা উইকেট নিয়েছিলেন, এবং শেষমেশ সেই আর সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে তিনি খেলেছেন। তারপরের নামটা আহমেদ শরীফ, চট্টগ্রামের হয়ে খেলেছিলেন এই রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার। ৮ ম্যাচে ১৭টা উইকেট নিয়েছিলেন, ৯ স্ট্রাইক রেট এবং ৭.৭৬ ইকোনমি রেটে।
তার পাশাপাশি যদি আমি বলি এই ফাস্ট বোলারদের লিস্টটা যাদের ওপর নজরটা থাকবে সেটাও কিন্তু বেশ লম্বা। এবাদত হোসেন সিলেটের হয়ে খেলেছিলেন, খালেদ আহমেদ তিনিও সিলেটের হয়ে খেলেছিলেন, মকিদুল ইসলাম মুগ্ধ ইয়েস রংপুরের হয়ে তিনি খেলেছিলেন শেষ এনসিএলটা, আনিসুল ইসলাম ইমন আরও একজন রাইট আর্ম মিডিয়াম ফাস্ট বোলার, বেশ ভালো গেছে সাম্প্রতিক সময়ে, তিনি আলোচনায় আছেন। সেক্ষেত্রে আবু হায়দার রনি তিনি কিন্তু বেশ দুর্দান্ত বোলিং করেছেন, সেটা বিপিএল এ হোক এনসিএল এ হোক, দুর্দান্ত সেই বোলিংটা সবার কিন্তু নজর কেড়েছে সেই এনসিএল এ। সো আবু হায়দার রনিও কিন্তু একটা রাডারে থাকবেন, সেখানে ঢাকা মেট্রো হয়ে গেছিলেন 10 ম্যাচে তিনি 13টা উইকেট নিয়েছিলেন, সো তার দিকে অবশ্যই নজর থাকবে। বিপিএলেও বেশ ভালো পারফর্ম করেছেন তিনি। সো সব কিছু মিলিয়ে আমি বলবো যে আবু হায়দার রনি হোক, শহীদুল ইসলাম হোক, যিনি কিনা 2021 সালে আই গেস পাকিস্তানের বিপক্ষে একটা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচও খেলেছেন বাংলাদেশের হয়ে, গতবারও এনসিএলে বেশ ভালো পারফর্ম করেছিলেন ঢাকা মেট্রোর হয়ে। মৃত্যুঞ্জয় চৌধুরী খুলনা, মেহেদী হাসান রানা খুলনার হয়ে খেলেছিলেন তিনি, 2019-20 মৌসুমটা তার দুর্দান্ত ছিল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তখন দলটা ছিল চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটা, সেই ম্যাচ সেই তাদের হয়ে আই থিঙ্ক 10টা বা 11টা ম্যাচে 17 বা 17-18টা উইকেট তিনি পেয়েছিলেন। স্টেলার পারফরমেন্স ছিল, যদিও তার পরে ইনজুরি, তারপরে রিহ্যাব সবকিছু থেকে ফিরে এসে তিনি তার সেই ছন্দটা খুঁজে পাচ্ছেন না। সো এই এনসিএলটা তার জন্য একটা অ্যাসিড টেস্ট হতে যাচ্ছে। সেক্ষেত্রে আরও একজন বোলার ফাহাদ হোসেন, তার নামটা বলেছে কিনা যদি বলে থাকে আবারও বলছে, চট্টগ্রামের প্লেয়ার, চট্টগ্রাম ডিভিশনের হয়ে তিনি খেলেছিলেন, 6 ম্যাচে 11টা উইকেট নিয়েছেন তিনি। মেহেদী হাসান সোহাগ এই বোলারটার কথা আলাদা করে বলতে হয়, এনসিএলে মাত্র একটা ম্যাচে তিনি খেলেছিলেন, পার্টেক্সের হয়ে প্রিমিয়ার লিগে তিনি একটা ম্যাচ খেলেছিলেন, বাট তিনি যেই খবরের শিরোনামটা হয়েছিলেন গতবার, যে হাতুরু সিংহে বাংলাদেশের এক্স কোচ তিনি এই সোহাগকে অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে চেয়েছিলেন, অস্ট্রেলিয়ায় ট্রেনিং করাতে চেয়েছিলেন লেগ ব্রেকের উপরে। সো ডেফিনেটলি হাতুরু সিংহেকে আমরা জানি যে তিনি প্লেয়ারদেরকে খুব ভালো মতো চিনতে পারেন। সো সোহাগকে যেহেতু নিয়ে যেতে চেয়েছিলেন, ডেফিনেটলি তার মধ্যে কিছু না কিছু এক্স ফ্যাক্টর আছে। রিশাদের পরে আমার মনে হয় সোহাগ একটা প্রমিজিং লেগ ব্রেক অপশন হতে পারে বাংলাদেশের ক্রিকেটে। তারপরে স্পিনে আলিসাল ইসলাম খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছেন এবার। গতবার তিনি ঢাকা মেট্রোর হয়ে খেলেছিলেন এবং সেখানে 10 ম্যাচে 14টা উইকেট পেয়েছিলেন। বিপিএলে চট্টগ্রাম কিংসের হয়ে এবার তিনি খেলেছিলেন, 13 ম্যাচে 15টা তিনি উইকেট পেয়েছেন। ইকোনমি রেট দুর্দান্ত, মিস্ট্রি স্পিন অপশন বাংলাদেশের কিন্তু কেউই নেই। সো আলিসাল ইসলাম অনেকটা আশা জাগিয়ে তিনি এসেছিলেন, ব্যাট হাতেও একটা দুর্দান্ত ইনিংস তার মনে আছে আমার, কোয়ালিফায়ার 2-তে খুলনার এগেনস্টে 7 বলে 17 করে ম্যাচ জিতিয়েছিলেন। বাট তারপরে একটা ইনজুরির পর ছোট একটা সার্জারি, এবং তারপরে আলিসাল ইসলামকে খুব বেশি আর ক্রিকেটে দেখা যায়নি নিয়মিত, বাট তিনিও রিহ্যাব করে যেহেতু ফিরছেন, এবং এনসিএলে তার পারফরমেন্সটা অবশ্যই নির্বাচকদের রাডারে থাকবে যে তিনি কেমন বোলিংটা করেন এই ক্ষেত্রে। রাকিবুল হাসান, ইয়েস রাকিবুলের ক্ষেত্রে আমি বলছিলাম যে আমি আলাদা করে মেনশনটা করতে চাই, লিডিং উইকেট শিকারদের তালিকায় মানে টপ 3-তে ছিলেন তিনি, 3 নাম্বার। 10 ম্যাচে 15টা উইকেট পেয়েছিলেন। তার চাইতেও বড় কথা হচ্ছে যে এরপর ইমার্জিং দল হোক, এ দল হোক, ইভেন টপ এন্ড যেই টুর্নামেন্টটা তিনি শেষ করে এসেছেন সেখানে তিনি বাংলাদেশ এর হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন, এবং সেখানে উইকেট নিয়েছেন বেশ ভালো। সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগে, 16 ম্যাচে তিনি 30টা উইকেট নিয়েছেন। সো বুঝতেই পারছেন যে এই বাঁহাতি অর্থোডক্স বোলার, ওই যে আমরা বলি যে নাসুম, তানভীর, তাদের পরবর্তীতে এই যে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী দলটার পাইপলাইন যে কতটা সমৃদ্ধ, সেটা রাকিবুলকে দেখলে কিন্তু আমরা বুঝতে পারি ডেফিনেটলি। সো রাকিবুল এবার এনসিএলে কেমন করেন, সাদা বলের ক্রিকেটে তিনি প্রমাণ করে চলেছেন, বাট এবারে তার প্রমাণ করাটা বেশি জরুরি যে তিনি একটা ভালো অপশন হতে পারেন। কিন্তু লুপ আছে তার খুব ভালো, এগ্রেসিভ বোলার, উইকেট টু উইকেট বোলিং করতে পারেন, এবং উইকেট টেকিং বোলার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। সো রাকিবুলের দিকে নজর থাকবে ডেফিনেটলি। সেখানে হাসান মুরাদ আরও একজন বোলার, স্লো লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, সো তার দিকেও নজর থাকবে, বিকজ তিনি রিসেন্টলি বাংলাদেশের টেস্ট দলে স্কোয়াডে ডাক পেয়েছিলেন, যদিও খেলা হয়নি তার। এবং তার পাশাপাশি নাইম হাসানকে আমি দেখতে চাই তিনি কেমন করেন, যার গায়ে মোটামুটি একটা ট্যাগ লেগে গেছে যে তিনি একদম টেস্ট স্পেশালিস্ট, বাট তিনি নিজেও ইন্টারভিউতে বলেছেন যে আমি সাদা বলের ক্রিকেটও খেলতে চাই। সো নাইম হাসান তিনি কিন্তু গতবার যেটা বলছিলাম 9 উইকেট পেয়েছিলেন নাইম, সেই 8টা ম্যাচ থেকে চট্টগ্রামের হয়ে খেলেছিলেন তিনি। সো আরও যদি অনারেবল মেনশন আমি করতে চাই, কামরুল ইসলাম রাব্বির কথা বলতে পারি
সেক্ষেত্রে বরিশালের হয়ে খেলেছিলেন সেখানে। নাজমুল ইসলাম, আরো একটা হারিয়ে যাওয়া নাম, নাজমুল ইসলাম অপু, নাগিন ড্যান্সের জন্য তিনি কিনা খুব বিখ্যাত, এবং তার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, তিনি বলেছিলেন যে তিনিও ফিরতে চান এবং তার সেই আরেকটা সেলিব্রেশন রেডি করে রেখেছেন তিনি। এবং নারায়ণগঞ্জের ছেলে নাজমুল ইসলাম অপু 7 ম্যাচে 8টা উইকেট নিয়েছিলেন। শেষমেশ তিনি প্রিমিয়ার লিগে খেলেছিলেন প্রাইম ব্যাংকের হয়ে, 5 ম্যাচে 6টা উইকেট তিনি নিয়েছেন, ইকোনমি রেটটাও ভালো মেনটেন করেছেন। সো তার দিকে অবশ্যই নজর থাকবে সেক্ষেত্রে। এছাড়া যদি বলি আমি যে জায়েদুল্লাহ আরেকজনের নাম আমি অবশ্যই নিতে চাই। ওই যে আমি বলছিলাম যে ভালো স্ট্রাইক রেটে বোলিংটা করেন, 5 ম্যাচে 6 উইকেট নিয়েছিলেন তিনি খুলনার হয়ে। আরও একটা স্লো লেফট আর্ম অর্থোডক্স স্পিন অপশন, সেক্ষেত্রে বাংলাদেশের তার দিকেও নজরটা থাকবে। এবং তিনি বরিশাল ব্রাদার্স ইউনিয়নের হয়ে শেষ প্রিমিয়ার লিগটা খেলেছিলেন এবং প্রত্যেক ম্যাচে একটা করে অ্যাটলিস্ট উইকেট তিনি পেয়েছেন। সো বুঝতেই পারছেন জায়দুল্লাহর দিকেও নজর থাকবে। এছাড়া যদি আমি বলি আবু হায়দার, অনেক কথা তো বললাম, 10 ম্যাচে 13 উইকেট পেয়েছিলেন তিনি, এবং 10 ম্যাচে 17টা উইকেট খুলনা টাইগার্সের হয়ে তিনি পেয়েছিলেন এই সদ্য সমাপ্ত বিপিএলে। মারুফ মৃধার কথা বললাম, শহীদুল ইসলামের কথাও বললাম, সেক্ষেত্রে মৃত্যুঞ্জয়ের কথা বলতেই হয় যে টপ এন্ডে একটা সিঙ্গেল ম্যাচে তিনি বোলিং করার সুযোগ পেয়েছিলেন। বিপিএলটা তার ভালো গেছে, রাজশাহীর হয়ে 6 ম্যাচে 10 উইকেট নিয়েছেন। সো মৃত্যুঞ্জয়ের দিকেও আলাদা করে চোখ থাকবে। ইকবাল হোসেন ইমনের কথা বলেছিলাম, তিনি এই সাউথ আফ্রিকা সফরে 11টা উইকেট পেয়েছেন। আলামিন হোসেন খুলনার হয়ে খেলেছিলেন গতবার, 6টা উইকেট পেয়েছেন, বাট তার দিকে আই গেস নজরটা থাকতে পারে নির্বাচক মণ্ডলী, যেহেতু বোর্ডটা চেঞ্জ হয়েছে এখন। গত বোর্ডের চক্ষুশূল বলবো না, বাট খুব একটা নজরে তিনি ছিলেন না, ভালো নজরে বা সুনজরে। বাট এবার তিনি একটা ট্রাই করতে পারেন জাতীয় দলের ফেরার, আলামিন হোসেন সেখানে। এছাড়া আসাদুজ্জামান পায়েলের কথা বলতে পারি, কিংবা সাব্বির হোসেনের কথা বলতে পারি। তিনি রাজশাহীর হয়ে শেষমেশ বোলিংটা করেছিলেন, 7 ম্যাচে 5 উইকেট পেয়েছিলেন পার্ট টাইম স্পিনে। সো তিনিও হঠাৎ করে আবার লাইমলাইটে চলে আসতে পারেন। এছাড়া রুয়েল মিয়া, তিনিও ভালো বোলিং করে গেছেন। সো সবকিছু মিলিয়ে আমি বলবো যে বোলারদের তালিকাটা, আমাদের প্রমিজিং বোলারদের তালিকাটা বেশ লম্বা। এবং আমি যদি বলি যে পুরনোরা নতুন করে ফিরতে পারবে কিনা এই এনসিএল টি20টা দিয়ে, সেদিকেও কিন্তু ভালো সম্ভাবনা আছে আমি যাদের নামগুলো বললাম অনারেবল মেনশনে। সো সবকিছু মিলে আমি বলবো এই এনসিএলটা সিলেট, রাজশাহী, বগুড়াতে হতে যাচ্ছে স্পোর্টিং উইকেটে। সো পেসাররা যেমন বেশ ভালো অ্যাডভান্টেজ পাবে, স্পিনাররাও বেশ ভালো অ্যাডভান্টেজ পাবে। আমি স্পিনারদের মধ্যে যে নামগুলো বললাম তাদের দিকে অবশ্যই নজর রাখতে চাইবো এই ক্ষেত্রে, বিকজ এইজ লেভেল ক্রিকেট, কিংবা অনেক দিন ধরে যারা ক্রিকেট খেলছেন, মোটামুটি বিসিবির কয়েকটা ম্যাচে খেলেছেন, ইন্টারন্যাশনাল ডেবু হয়েছে, সবকিছু মিলিয়ে এই বোলিং কোরটা বাংলাদেশের ক্রিকেটে আগামীতে বেশ ভালো একটা সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। আপনার কি মনে হয় কার কার নামটা মিস করে গিয়েছি আমি মেনশন করতে, সেটা অবশ্যই জানিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ পিচের কমেন্ট বক্সে।